আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করেছিলাম তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইংলিশ বইয়ের প্রথম যে সিরিয়াল নাম্বার 1 অপিনিয়ন ম্যাটার্স। তো চলো আজকে আমরা অপিনিয়ন ম্যাটার্সের লেসন নাম্বার 133, ঠিক আছে, এটা দেখব। হ্যাঁ, এটা তোমাদেরকে প্রথমে জানিয়ে রেখে এখানে দেখতে পাচ্ছ একটা ভদ্রলোকের ছবি, ঠিক আছে। ওনার সম্পর্কে আজকে আমরা পড়বো। তো চলো পাঠ পূর্ববর্তী যেই প্রিলেসন কিছু বলা আছে, দেখো কি বলছে। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। দেন তারপর ডিসকাস ইন পেয়ার্স, আলোচনা করো জোড়ায় জোড়ায়। পেয়ার্স মানে কি? পেয়ার মানে জোড়া। হ্যাঁ, আচ্ছা। গ্রুপস, গ্রুপস মানে দলগতভাবে দুইজনে আলোচনা করো এবং সমন্বিত দলগত আলোচনা করো। টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস, সত্যটাকে আইডেন্টিফাই করতে, অ্যান অপিনিয়ন এবং মতামতকে আইডেন্টিফাই করতে, ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে। অর্থাৎ এই টেক্সটের মধ্যে ফ্যাক্ট এবং অপিনিয়নকে তোমরা আলাদা করবা, ঠিক আছে। এরপর দেখো আফটারওয়ার্ডস, এরপর রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিস। রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজিগুলো লিখো, অর্থাৎ কৌশলগুলো লিখো। স্ট্র্যাটেজি শব্দের অর্থ কি আমার সাথে তোমরা একটু বলো তো। স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল। হ্যাঁ, স্ট্র্যাটেজি লাস্টে জি ওয়াই হবে, এখানে স্ট্র্যাটেজিস হয়েছে, অর্থাৎ স্ট্র্যাটেজিগুলো প্লুরাল নাম্বার হয়েছে। ইউ নিড টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। ইউ ইউজ টু ডিস্টিংগুইশ, তুমি ব্যবহার করেছো। ডিস্টিংগুইশ মানে কি? পার্থক্য করা। হ্যাঁ, বৈশিষ্ট্য করে আলাদা আলাদা করা। ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা। বিটুইন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন, অপিনিয়ন এবং ফ্যাক্ট তুমি কীভাবে আলাদা করেছো, এই স্ট্র্যাটেজিগুলো লিখবা। ফাইনালি এক্সপ্রেস হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থট। লেখকের যে এই লেখাটা আসতেছে, এটা তোমার মতামতকে, তোমার চিন্তাকে কীভাবে প্রভাবিত করে, এটা লিখো। অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টপিক, ঠিক আছে। এবং এই লেখা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। এবার চলো আমরা টেক্সট নাম্বার 1 দেখো। এখানে আমরা শুরু করছি। দ্য 1954 নোবেল প্রাইজ, 1954 সালের নোবেল পুরস্কার। ইন লিটারেচার, সাহিত্যে। কিসে? সাহিত্যে। ওয়াজ অ্যাওয়ার্ড মানে কি? পুরস্কৃত করা। ওয়াজ অ্যাওয়ার্ডের পুরস্কৃত করা হয়েছিল টু দ্য আমেরিকান অথর। আমেরিকান অথর মানে আমেরিকান লেখক। এখানে AUTHOR, অথর শব্দের অর্থ হচ্ছে লেখক, ঠিক আছে। তোমরা কিন্তু ডায়েরিতে লিখে নিবে। আচ্ছা, অথর আর্নেস্ট হেমিংওয়ে, ঠিক আছে। কি বললাম? আর্নেস্ট হেমিংওয়ে, একজন আমেরিকান লোক, তার নাম। এই যে এই লোকটা দেখতে পাচ্ছ, ভদ্রলোকের নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে 1954 সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়েকে, ঠিক আছে। তার জন্মসাল, মৃত্যুসাল দেখো কত? 1899 টু 1961, ঠিক আছে। কেন দেওয়া হয়েছিল? ফর হিজ মাস্টারি। মাস্টারি মানে কি? দক্ষতা। দক্ষতা নাউন, আর মাস্টার শব্দের অর্থ দক্ষ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, ফর হিজ মাস্টারি অফ আর্ট। আর্ট মানে কলা। হ্যাঁ, কলা। আর্ট অফ ন্যারেটিভ। আর্ট অফ ন্যারেটিভ মানে বর্ণনার যেই কলা, বর্ণনার যেই দক্ষতা, এর কারণে তাকে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কোথায়? সেই বর্ণনাটা কোথায় হয়েছিল? যেটি ডেমনস্ট্রেটেড, বর্ণিত হয়েছিল ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কথা বুঝতে পেরেছো? ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে, নোভেল। ইংলিশে খুবই বিশ্ববিখ্যাত একটা উপন্যাস। এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে, বাংলা ভাষায় অনুদিত হয়েছে। তাহলে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই উপন্যাসটি লেখার কারণে তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবং সেখানে কি হয়েছিল? মাস্টারি অফ আর্ট অফ ন্যারেটিভ, ঠিক আছে, সেখানে বর্ণনার যে বিশেষ দক্ষতার কারণে, হ্যাঁ, ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেটি বর্ণিত হয়েছিল ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে। অ্যান্ড ফর ইনফ্লুয়েন্স, ঠিক আছে, এবং প্রভাবের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। কোন প্রভাব? দ্যাট হি হ্যাজ এক্সার্টেড। এক্সার্ট মানে কি? প্রকাশ করা, ঠিক আছে। কর্তৃত্বের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, হ্যাঁ, জাহির করা। হ্যাঁ, জাহির করা। দ্যাট হি হ্যাড এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল। সমসাময়িক যে লেখনীগুলো ছিল, বুঝতে পেরেছো? সমসাময়িক যে উপন্যাস ছিল, ওই সময় উপন্যাসগুলো, ওই সময় লেখনীর উপর উনি খুব বেশি প্রভাব বিস্তার করেছিলেন, মানে এত আলোড়ন সৃষ্টিকারী একটা উপন্যাস লেখার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আনউইলিং টু ট্রাভেল। আনউইল মানে কি জানো? অনিচ্ছা প্রকাশ করা। তাহলে আনউইলিং টু ট্রাভেল, ভ্রমণ করতে অনিচ্ছা প্রকাশ করে,
টু স্টকহোম। স্টকহোম হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম, স্টকহোমে ভ্রমণের অনিচ্ছা প্রকাশ করে তারপর দেখো আমি তোমাকে যতটুকু বাদ দিচ্ছি এতটুকু বাদ দিয়ে পরে পরেরটুকু পড়বা, ঠিক আছে। তাহলে হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবট। জন সি ক্যাবটকে, জন সি ক্যাবট হচ্ছে আরেকজন আর কি লোক, ঠিক আছে। একটা একটা মানুষের নাম, এটা দেখে পাওয়ার কিছু নাই। তাহলে আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম, স্টকহোমে ভ্রমণে অনিচ্ছা প্রকাশ করে হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবট, হেমিংওয়ে জন সি ক্যাবটকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ঠিক আছে। কি প্রশ্ন করেছিলেন? কি প্রশ্ন করেছিলেন? টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ঠিক আছে। তার সেই গ্রহণীয় যে বক্তব্যটা, সেই খুব বেশি আলোড়ন সৃষ্টিকারী অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার সেই ওই বক্তব্যটাকে পড়ার জন্য তিনি ওই তাকে বলেছিলেন আর কি। কাকে বলেছিলেন? জন সি ক্যাবটকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই যে আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্রাশেস, ঠিক আছে। এইটুকু তোমার আন্ডারলাইন করলাম। আর দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসিডর অফ সুইডেন অ্যাট দ্য টাইম, ঠিক আছে। এই দুই লাইনের ভিতর দেখো এটা কি করছে এখানে। তাহলে আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম, এইটাকে মডিফাই করেছে পরেরটুকু, আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্রাশেস, দুইটা বিমান দুর্ঘটনা হয়েছিল। বিমানের যে কেলেঙ্কারি, বিমানের যেই ক্ষয় বা অবক্ষতি, অর্থাৎ সে হয়তো ভ্রমণ করতে চেয়েছিল কিন্তু বিমানের কোনো ইয়ার কারণে, ত্রুটির কারণে করতে পারে নাই। তাহলে আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্রাশেস, দুইটা মারাত্মক বিমান খারাপের কারণে, ঠিক আছে। এবার কি হয়েছিল? জন আস্কড, হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবটকে প্রশ্ন করেছিল, ঠিক আছে। জন সি ক্যাবট সম্পর্কে বলা আছে এই লাইনটুকু দেখো, এই যে এতটুকু, এই দেখো এতটুকুতে জন সি ক্যাবট সম্পর্কে বলা হচ্ছে সে কে? দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসিডর টু সুইডেন অ্যাট দ্য টাইম, সুইডেনে অবস্থিত যেই আমেরিকার যে অ্যাম্বাসিডর ছিল, ঠিক আছে, রাষ্ট্রদূত ছিল, তিনি আমন্ত্রণ করেছিলেন স্টকহোমে আসো, এসে আমাদের সাথে কিছুটা সময় কাটাও এই নোবেল পুরস্কার বিজয়ী এই লোকটাকে, ঠিক আছে। একটুকু বুঝছো। দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ, এই গ্রহণীয়, এই সেই বিখ্যাত বক্তব্যটা ইজ কনসিডার্ড, এই বক্তব্যটাকে বিবেচনা করা হয় ওয়ান অফ দ্য বেস্ট এভার। বেস্ট এভার, এভার মানে কি? চিরস্মরণীয়, চির মানে এভার মানে একেবারে অমরণ টাইপের কথা কথা অর্থ দেয়। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এভার মানে, ওয়ান অফ দ্য বেস্ট এভার মানে সবচেয়ে ভালো স্মরণীয় বক্তব্যগুলোর মধ্যে একটা, তার ওই বক্তব্যটা ইজ কনসিডার, বিবেচনা করা হয়, তার এই বক্তব্যটাকে সবচেয়ে ভালো বক্তব্যের মধ্যে একটি বিবেচনা করা হয়। হ্যাঁ, দিস ইজ হোয়াট হি রোট, এটাই হলো সেটা, তিনি যা লিখেছিলেন। আচ্ছা, দেখো ওনার যে বক্তব্যটা সেটা আমরা এখন পড়ব। যে মূল বক্তব্যটা, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল কমিটির সামনে, অর্থাৎ নোবেল কমিটির সেই সংবর্ধনা দিয়েছিল, তার প্রতি উত্তরে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে দেখো, হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং। স্পিচ মেকিং মানে কি? স্পিচ মেকিং মানে বক্তব্য দেওয়া। হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, বক্তব্য দেওয়ার জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা না পেয়েই বা সুযোগ সুবিধা উপকৃত না হয়েই, নো কমান্ড অফ অরাটরি, ঠিক আছে। অরাটরি তোমরা একটু ডায়েরিতে লিখে নাও। অরাটরি শব্দের অর্থ হচ্ছে বাগ্মিতা, বাকপটু। আমাদের মাঝে যে খুব বেশি চঞ্চল টাইপের কথাবার্তা সুন্দর করে বলতে পারে, একে আমরা কি বলি? বাকপটু। হ্যাঁ, এরকম বলি না? তো নো কমান্ড অফ অরাটরি মানে ওই বাকপটুর উপরে খুব বেশি বিশেষজ্ঞ না হয়ে, দক্ষ না হয়ে, নর এনি ডোমিনেশন অফ রেটরিক। রেটরিক শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার শাস্ত্র। হ্যাঁ, ওই সাহিত্যে বিভিন্ন মান মর্যাদা, সুন্দর সুন্দর ভোকাবুলারি, এই সব কিছু বজায় রেখে একটা উচ্চমানের কথা বলতেছে আর কি। তাহলে নর এনি ডমিনেশন অফ রেটরিক, ঠিক আছে। এনি ডমিনেশন অফ রেটরিক মানে অলঙ্কার শাস্ত্রের উপর খুব বেশি প্রভাবশালী, খুব বেশি পণ্ডিত না হয়েই, আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটর, আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাডমিনিস্ট্রেটরকে। কোর অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিনিস্ট্রেটর কি? অ্যাডমিনিস্ট্রেটর অফ জেনারোসিটি, ঠিক আছে, জেনারোসিটি অফ আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেলের যে অ্যাডমিনিস্ট্রেটর কমিটি আছে, ঠিক আছে, নোবেল পুরস্কার যারা দেয় এরকম একটা কমিটি আছে, ওই কমিটির সদস্য যারা আছে, অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসকবৃন্দ, এদেরকে ধন্যবাদ জানাচ্ছে, ঠিক আছে। অফ দ্য জেনারোসিটি অফ আলফ্রেড নোবেল, অর্থাৎ আলফ্রেড নোবেল কমিটির যে দয়া বদন্যতা, যে তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে, হ্যাঁ, ফর দিস প্রাইজ, এই পুরস্কারের জন্য। কথা বুঝতে পেরেছো? উনি সাহিত্য নোবেল পেয়েছে, তো সেই কমিটিকে এভাবে আর কি বলছে। আচ্ছা, এবার দেখো, নো রাইটার, ঠিক আছে, কোনো লেখকই না, ঠিক আছে, এটুকু বাদ রাখো, এটুকু বাদ
রাখো আপাতত, হ্যাঁ, বাদ রাখো। তা নো রাইটার ক্যান অ্যাকসেপ্ট ইট, কোনো লেখকই এটা অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না, ঠিক আছে। আদার দ্যান উইথ হিউমিলিটি। পরের পৃষ্ঠায় চলে যাও তোমরা, পরের পৃষ্ঠায় দেখো, নো রাইটার ক্যান অ্যাকসেপ্ট ইট, কোনো লেখকই এটা গ্রহণ করতে পারে না, আদার দ্যান হিউমিলিটি মানে বিনয় প্রকাশ করা, ঠিক আছে, একবারে বিনয় হয়ে যাওয়া, ঠিক আছে। তো এত বড় একজন লেখক নোবেল পুরস্কার পাওয়ার পর খুব বেশি বিনয় প্রকাশ করছে, ঠিক আছে। আচ্ছা, নো রাইটার ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দ্যান হিউমিলিটি, কোনো লেখকই এটা মানে বিনয় প্রকাশ না করে পারে না, ঠিক আছে। এই নো রাইটার সম্পর্কে বলা হচ্ছে এই যে আন্ডারলাইন করা অংশটুকু, ঠিক আছে। এই যে বড় বড় বাক্য, বড় বড় প্যাসেজ সলভ করা, বড় বড় বই পড়া, ঠিক আছে, এই বড় বড় বাক্য সলভ করার জাদুকরি কৌশল তোমরা কি জানো? এই যে তোমরা এই বাক্যগুলো অর্থ তুলতে গিয়ে কিন্তু তোমরা সবাই কিন্তু ভুল করো, ঠিক আছে। এটার একমাত্র সমাধান হচ্ছে ক্লজ, ঠিক আছে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে কি, বাক্যের এমন ওই অংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। ক্লজ সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে। আমরা ডেসক্রিপশন বক্সে ক্লজ সম্পর্কে ক্লাসটি আমরা দিয়ে দিব, অথবা তোমরা আমাদের ক্লজের প্লেলিস্টটা চেক করতে পারো। ক্লজ যদি তুমি না জানো, কোনো দিন তুমি অসম্ভব কোনো বড় বড় বাক্যের অর্থ উঠাতে কোনো দিন পারবা না, এটা চ্যালেঞ্জ, ঠিক আছে। আচ্ছা দেখো, নো রাইটার হু নোজ দ্য গ্রেট রাইটার, কোনো লেখকই না যিনি জানেন গ্রেট রাইটার, মহান লেখকদেরকে যিনি জানেন, হ্যাঁ, হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ, এবং যিনি কোনোদিন এই প্রাইজগুলো গ্রহণ করেননি, ঠিক আছে। ইনি একেবারে বিনয় না হয়ে আর থাকতে পারে না, ঠিক আছে, খুব বিনয় হয়ে যায়, মহান লেখকদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো, দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিজ রাইটার্স, এই যে মহান লেখকদের কথা বললো, দেয়ার ইজ নো নিড, কোনো প্রয়োজন নাই, টু লিস্ট দিজ রাইটার, এই সকল মহান লেখকদের লিস্ট করার, তালিকা করার বিশেষ কোনো প্রয়োজন নাই। এভরিওয়ান হেয়ার, এখানে প্রত্যেকেই, এভরিওয়ান হেয়ার মানে এখানে প্রত্যেকেই মেক হিজ ওন লিস্ট, প্রত্যেকেই নিজেরা জানে, অর্থাৎ নিজেরা এই ধরনের লেখকদের সম্পর্কে জানে, এই ধরনের লিস্ট জানে, অমুক 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 তমুক তমুক মহান লেখক, ভালো লেখক, অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসিয়েন্স, প্রত্যেকে জানে কি অনুসারে, তার লেখার অ্যাকর্ডিং টু হিজ নলেজ, তার জ্ঞান অনুসারে, অ্যান্ড এবং কনসিয়েন্স বিবেক, হ্যাঁ, ন্যায়বোধ অর্থাৎ বিবেক অনুসারে। যেমন ধরো যে ধরনের লেখক, সাহিত্যিকরা চেনে সাহিত্যিককে, ঔপন্যাসিকরা চেনে ঔপন্যাসিককে, আবার যারা রম্য গল্প লেখক, বিজ্ঞান গল্প লেখক, এরা চেনে বিজ্ঞান গল্প লেখকদেরকে, আর কি এই কথা বলা হচ্ছে। তাহলে দেখো, ইট উড বি ইম্পসিবল ফর মি, ইট উড বি ইম্পসিবল ফর মি, এটা হচ্ছে আমার জন্য অসম্ভব হতো, এটা আমার জন্য অসম্ভব হতো, টু আস্ক দ্য অ্যাম্বাসিডর অফ মাই কান্ট্রি, আমার দেশের রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করা, ঠিক আছে, টু আস্ক দ্য অ্যাম্বাসিডর অফ মাই কান্ট্রি, আমার দেশের রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করা, টু রিড আ স্পিচ, এমন একটি বক্তব্য পড়তে বলা অসম্ভব ছিল আমার জন্য, ইন হুইচ, যেখানে, আর রাইটার সেইড, একজন লেখক বলেছে, রাইটার সেইড, একজন লেখক বলেছে, অল অফ দ্য থিং, ঠিক আছে, এমন সব কিছু রাইটার বলে দিয়েছে, হুইচ আর ইন হিজ হার্ট, ঠিক আছে, হুইচ আর ইন হিজ হার্ট মানে যেটি তার হৃদয়ে রয়েছে, অর্থাৎ একজন লেখক হৃদয় দিয়ে একটা লেখা লিখেছে, ঠিক আছে, হ্যাঁ, সব কিছু লিখে দিয়েছে। তো আমার দেশের রাষ্ট্রদূতকে এই লেখাটা পড়তে বলাটা আমার কাছে অসম্ভব। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসক্রিনেবল, থিংস মানে বিষয়গুলো মে নট বি ইমিডিয়েট মানে কি, খুব দ্রুতির সাথে, একটা তাৎক্ষণিক, ইমিডিয়েটলি ডিসক্রিনেবল মানে কি, প্রকাশ পাওয়া, ঠিক আছে, ডিসক্রিনেবল মানে দৃষ্টিগোচর হওয়া, দৃষ্টিগোচর, তাহলে থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসক্রিনেবল, অনেক বিষয় রয়েছে যেগুলো খুবই তাৎক্ষণিকভাবে দৃষ্টিগোচর হয় না, ইন হোয়াট আ ম্যান রাইটস, যেটা একজন মানুষ লিখে, অর্থাৎ একজন লেখক দেখো জীবদ্দশায়, সে কিন্তু হয়তো মারা গেছে, জীবদ্দশায় তাকে অনেকে পাগল বলছে, এমন অনেক লেখক ছিল, কিন্তু মৃত্যুর পরে তার সাহিত্যকর্ম, তার গল্প উপন্যাস কবিতা এত বেশি সমাদৃত হয়েছে, জীবদ্দশায় কিন্তু উনি এটা পায় নাই। অর্থাৎ এই যে ইমিডিয়েটলি ডিসক্রিনেবল মানে থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসক্রিনেবল মানে হচ্ছে, মানে কোনো বিষয় যা একজন লেখক লিখে, ঠিক আছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু দৃষ্টিগোচর মানুষের হয় না, হ্যাঁ। অ্যান্ড ইন দিস সামটাইমস মানে এই যে মাঝে মাঝে, ক্ষণে ক্ষণে, ঠিক আছে, হি ইজ ফরচুনেট, তিনি হয়ে যান ভাগ্যবান, হি ইজ ফরচুনেট মানে তিনি ভাগ্যবান, মানে ওই সে লেখকটা ভাগ্যবান, বাট ইভেন্চুয়ালি কিন্তু অবশেষে, দে আর কোয়াইট ক্লিয়ার, ঠিক আছে, তারা খুবই স্পষ্ট, অ্যান্ড বাই দিস, এবং এর মাধ্যমে, দ্য ডিগ্রি অফ অ্যালকেমি,
ঠিক আছে। দ্য ডিগ্রি অফ অ্যালকেমি মানে কি? অ্যালকেমি হচ্ছে মধ্যযুগে যে রসায়ন, ঠিক আছে, আমরা এখন কেমিস্ট্রি বলি, এটাকে অ্যালকেমি বলা হতো মধ্যযুগে। তাহলে দ্য ডিগ্রি অফ অ্যালকেমি মানে এটা একটা পাণ্ডিত্যের যে মাত্রা, ঠিক আছে, মানে আমরা বলি না রকেট সায়েন্স, এই ধরনের একটা মানে টার্ম আর কি, এটা বিশেষ করে ভোকাবুলারি এরকম না। তো দ্য ডিগ্রি অফ অ্যালকেমি মানে পাণ্ডিত্যের যে মাত্রা, ঠিক আছে, দ্যাট হি পোসেস, যেটি তার অধিকার রয়েছে, যেটি তার মানে আয়ত্তে রয়েছে। হি উইল এন্ডিওর, তিনি কি করবেন? এন্ডিওর মানে কি? সহ্য করা, সহ্য করা। এন্ডিওর মানে সহ্য করা বা টিকে থাকা। হি উইল এন্ডিওর, তিনি টিকে থাকবেন। অর বি ফরগটেন, ঠিক আছে, অথবা ভুলে যাবেন। অর্থাৎ তিনি জীবদ্দশায় এই যে লিখনীগুলো লিখেছে, ঠিক আছে, এগুলা তার যদি জীবদ্দশায় খুব বেশি সমাদৃত হয় তাহলে তিনি ফরচুনেট, ভাগ্যবান। আর যদি না হয় তাহলে তিনি হয়তো ওইভাবে মৃত্যুবরণ করবেন যে তিনি মানে তার সাহিত্যকর্ম হয়তো খুব বেশি পেল না, জনপ্রিয়তা পেল না। রাইটিং, লিখনি, ইজ আ লোনলি লাইফ, ঠিক আছে। রাইটিং ইজ আ কেমন লাইফ? লোনলি লাইফ। রাইটিং মানে লিখা, লিখালিখি করা, এটা হচ্ছে কি? আর লোনলি লাইফ। লোনলি মানে একাকী, একাকী যে থাকে, একাকী। তার রাইটিং ইজ আ লোনলি লাইফ, লিখা হচ্ছে একাকী জীবন। এখানে অ্যাট ইটস বেস্ট, এটা রাইটিং সম্পর্কে আরেকটু অতিরিক্ত কথা বলা হচ্ছে। তোমরা অর্থ উঠাতে এগুলা কিন্তু খুব বেশি খেয়াল করবে, ঠিক আছে। ক্লজ যদি তোমরা না বুঝো, আমি আবার বলছি, তোমরা রাইটিং এই বড় বড় বাক্যের অর্থ উঠাতে পারবা না, ঠিক আছে। ক্লজ তোমাদেরকে বুঝতেই হবে। রাইটিং অ্যাট ইটস বেস্ট, লিখা এর নিজের জন্য একটা সর্বোচ্চ মানে ভালো টাইপের লেখালেখি, ঠিক আছে, এটা হচ্ছে মূলত একাকী জীবন। অর্থাৎ ভালো মানের যে লেখক হতে চায় সে কিন্তু একাকী জীবনকে বেছে নেয়। অর্গানাইজেশনস ফর রাইটার্স, লেখকদের জন্য বিভিন্ন কি রয়েছে? অর্গানাইজেশন ফর রাইটার্স, লেখকদের জন্য সংগঠন রয়েছে অনেক, ঠিক আছে, যেটা কি করে? প্যালিয়েলেট, প্যালিয়েলেট মানে উপশম করা, লাঘব করা, লাঘব করা। প্যালিয়েলেট মানে কি দেখো তো? লাঘব করা বা উপশম করা। তারে লেখকদের সংগঠন রয়েছে এগুলা প্যালিয়েট। তার রাইটার্স লোনলিনেস, অর্থাৎ লেখকদের সংগঠন রয়েছে, লেখকরা সাধারণত একা একা হয়, একা একা বসবাস করে, একাকী জীবন। তো একাকিত্ব ঘোষানোর জন্য, ঠিক আছে, তারা বিভিন্ন সংগঠন গড়ে তোলে। তাহলে প্যালিয়েট দ্য রাইটার্স অফ অর্গানাইজেশনগুলো লেখকদের একাকিত্ব ঘোচানোর জন্য চেষ্টা করে। আচ্ছা, বাট আই ডাউট, কিন্তু আমি সন্দেহ পোষণ করি। কে? ওই যে আর্নেস্ট হেমিংওয়ে, যিনি উনি বলছেন, বাট আই ডাউট, আমি সন্দেহ প্রকাশ করি, ইফ দে ইমপ্রুভ দেয়ার রাইটিং, যদি তারা তাদের লিখনীগুলা আরও ইমপ্রুভ করতো, মানে কোনো কাজ খায়া দেয়, কোনো কাজ কাম নাই, ঠিক আছে, লেখালেখি ইমপ্রুভ না করে ওরা ওই বিভিন্ন সংগঠন করে বেড়াচ্ছে। লেখকদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলছে, হ্যাঁ, কবি লেখক এদের উদ্দেশ্যে উনি এই কথাগুলো বলছে যে এই সংগঠনগুলো করে কি হবে, নিজের বরং একাকী জীবনই বেছে নাও, বরং তোমার লেখালেখি মনোযোগ করার দিকে, মানে উন্নত করার দিকে মনোযোগ দাও। আচ্ছা, দ্য গ্রোস কি সরি হি গ্রোস ইন পাবলিক স্ট্যাটার। পাবলিক স্ট্যাটার মানে কি? জনখ্যাতি। স্ট্যাটার মানে খ্যাতি, যশ খ্যাতি, হ্যাঁ, নাম কাম। আচ্ছা, হি গ্রোস ইন পাবলিক স্ট্যাটার মানে তিনি বেড়ে ওঠেন ওই পাবলিক স্ট্যাটারে, মানে ওই সেই কবি বা সেই লোকের কথা বলা হচ্ছে। ইন পাবলিক স্ট্যাটার মানে জনখ্যাতির মধ্যে তিনি গ্রোস অর্থাৎ সার্ভাইভ করেন, জীবন পরিচালনা করেন। অ্যাজ হি শেডস হিজ লোনলিনেস, যেহেতু তিনি তার লেখালেখি মানে লোনলিনেস অর্থাৎ একাকিত্ব দূর করার জন্যই তো তিনি কি করেছেন? অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন। বিভিন্ন বিভিন্ন কবিদের অমুক সভা তমুক সভা সারাদিন করে বেড়ান, লেখালেখির দিকে কোনো মনোযোগ নাই। তাহলে হি শেডস, শেড মানে কি? ঝরানোর, হ্যাঁ, কমিয়ে ফেলা। অ্যাজ হি শেডস হিজ লোনলিনেস, যেহেতু তিনি তার একাকিত্বকে ঘুচাতে চান। অ্যান্ড ওফেন হিজ ওয়ার্ক ডিটারিওরেটস, দেখো চমৎকার কথা বলছে লেখকদের উদ্দেশ্যে, যে অ্যান্ড ওফেন এবং মাঝে মাঝে, সব অধিকাংশ সময় কি? হিজ ওয়ার্ক, তার কাজ, হিজ ওয়ার্ক মানে হিজ লিটারেচার, হিজ ওয়ার্ক মানে কি বললাম? তার লিটারেচার, হিজ লিটারেচার ডিটারিওরেটস, তার লেখালেখিগুলা আরও মন্দের দিকে যায়। ডিটারিওরেটস মানে কি? যে কোনো কিছু ভালো থেকে মন্দের দিকে যাওয়া, অর্থাৎ ওই যে সংগঠন টংগঠন করে বেড়ায় লেখকদের, সারাদিন যশ খ্যাতি পাবলিক সংবর্ধনা নিয়ে বেড়ায়, কিন্তু ওই যে মহান কবি লেখক হতে হলে মূলত এই সব কিছু না করে লেখালেখি ইমপ্রুভ করার দিকে মনোযোগ দিতে হবে। উনি এই কথা বলছেন। দেখো, ফর হি ডাজ, এজন্য হি ডাজ হিজ ওয়ার্ক, হি ডাজ হিজ ওয়ার্ক মানে তিনি তার কাজ করেন অ্যালোন, হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালোন, তিনি তার কাজ নিজে করেন এজন্য। অ্যান্ড ইফ, এবং যদি সে ইজ আ গুড এনাফ রাইটার, যদি সে খুব ভালো লেখক হয়, হি মাস্ট ফেস এটার্নিটি, ঠিক আছে, তাহলে তিনি অবশ্যই অমরত্ব অনুভব করবেন। মাস্ট ফেস, ঠিক আছে, একেবারেই লাইফ টাইম একটা লেখালেখি বা এর মধ্যে একটা অমরত্ব খুঁজে পাবেন, ঠিক আছে। অর দ্য ল্যাক অফ ইট, অথবা এর ঘাটতি খুঁজে পাবেন। ইজ যে তিনি যদি মূলত ভালো লেখক হন তাহলে কিন্তু লেখালেখির মাধ্যমে তিনি দিন দিন মানে এমন হবে যে লেখালেখি একদম মানুষ আজীবন দেখবে, ঠিক আছে,
তিনি মরে যাচ্ছেন কিন্তু এই অনুভূতি নিয়েই মরছেন যে আমি অমরত্ব লাভ করলাম লেখার মাধ্যমে। আচ্ছা, অথবা তিনি যদি খারাপ লেখক হন তাহলে মৃত্যুর সময় সে কি মনে করবে যে আমি সারা জীবন লেখালেখি করলাম, মানুষ আমার সাহিত্য পড়ে না। দেখো, ফর আ ট্রু রাইটার, একটি সত্যিকার লেখকের জন্য ইচ বুক শুড বি আ নিউ বিগিনিং। ইচ বুক মানে প্রত্যেকটি বই শুড বি উচিত, আর নিউ বিগিনিং প্রত্যেকটি বই উচিত একটি নতুন শুরু, নতুন ভূমিকা, নতুন শুরু, প্রারম্ভ। আচ্ছা, হোয়ার হি ট্রাইস এগেইন, যেখানে তিনি আবার চেষ্টা করেন, ফর সামথিং কোনো কিছুর জন্য তিনি আবার চেষ্টা করেন, দ্যাট বিয়ন্ড দ্য অ্যাটেইনমেন্ট, যেটি অর্জনেরও, অ্যাটেইনমেন্ট মানে কি অর্জন বা প্রাপ্তি, ঠিক আছে, অ্যাটেইনমেন্ট, দ্যাট বিয়ন্ড দ্য অ্যাটেইনমেন্ট যেটি অর্জনেরও অতীত, অর্থাৎ খুব কঠিন কঠিন বিষয়গুলো, খুব বিষয়গুলো, ডিপ বিষয়গুলোকে তিনি ফুটিয়ে আনার চেষ্টা করেন প্রত্যেকটা বইয়ের শুরুতে। আচ্ছা, হি শুড অলওয়েজ ট্রাই, তার সবসময় চেষ্টা করা উচিত, ফর সামথিং এমন কিছুর জন্য, তাকে অবশ্যই এমন কিছুর জন্য চেষ্টা করা উচিত, দ্যাট হ্যাজ নেভার বিন ডান, দ্যাট হ্যাজ নেভার বিন ডান যা কখনোই করা হয়নি, অর্থাৎ অন্য অন্য কোনো লেখকই এমন কোনো কিছু লিখেনি, এরকম নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা, গভীর গভীর চিন্তাভাবনাগুলো তাকে উৎপাদন করা উচিত ওই লেখককে। আচ্ছা, অথবা দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেলড, অথবা এমন এমন জ্ঞান সৃষ্টি করা উচিত যেগুলো অন্য অন্য আদার্স মানে কি অন্য অন্য লেখক, আদার্স রাইটার হ্যাভ ট্রাইড, অন্য অন্য লেখকরা চেষ্টা করেছে এবং ফেল করেছে, পারে নাই, এই ধরনের জ্ঞানগুলো তাকে সৃষ্টি করা উচিত। দেন সামটাইমস, দেন তারপর কখনো কখনো, উইথ গ্রেট লাক সৌভাগ্যক্রমে, হি উইল সাকসিড তিনি সফলকাম হবেন, ঠিক আছে, মাঝে মাঝে তিনি এই জ্ঞান সৃষ্টি করতে গিয়ে সফলতা পাবেন। আচ্ছা, তারপরে এর পরের অংশটাতে দেখি, ঠিক আছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি, ঠিক আছে, খুবই চমৎকার একটা অংশ, ঠিক আছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার, কতই না সহজ হতো, কতই না সহজ সরল হতো, দ্য রাইটিং অফ লিটারেচার সাহিত্য লেখা কতই না সহজ হতো, উড বি, হ্যাঁ, পাস্টের কথা বলছে, কতই না সহজ হতো সাহিত্য লেখা, ইফ ইট ওয়ার অনলি নেসেসারি যদি এটার জন্য শুধুই প্রয়োজন হতো, টু রাইট ইন এনাদার ওয়ে অন্য অন্য পন্থায় লেখা, যদি সেটা ইয়ে হতো, কোন পন্থা, অন্য অন্য পন্থার মধ্যে কি, হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন, যে সকল লেখাগুলো সুন্দরভাবে লেখা হয়েছে, এই সকল লেখাকে অনুসরণ করাই যদি, ঠিক আছে, ওই ওই পন্থায় লেখাই যদি সাহিত্য লেখা হতো, তাহলে সাহিত্য লেখা কতই না মজা হতো। ধরো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে গেছে, শরণার্থী লিখে গেছে, এই সবগুলোর জন্য যদি তুমি ওই পন্থায় যদি লিখতে চাই, ঠিক আছে, বিভিন্ন ভালো ভালো কবিদের ওই নকল করে করে যদি লিখতে চায়, ওই ধরে লিখতে চায়, তাহলে না কতই সহজ সাহিত্য লেখা, কিন্তু নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা আসলে সহজ নয়, এটাই উনি বোঝাতে চেয়েছেন। ইট ইজ বিকজ, এটার কারণ হচ্ছে, উই হ্যাভ হ্যাড সাচ আ গ্রেট রাইটার, এটার কারণ হচ্ছে উই হ্যাভ হ্যাড সাচ আ গ্রেট রাইটার, আমাদের রয়েছে অনেক মহান লেখক, ইন দ্য পাস্ট, অতীতে, দ্যাট আ রাইটার ইজ ড্রিভেন ফার আউট পাস্ট, এই যে বড় বড় মহান মহান রাইটার রয়েছে, ঠিক আছে, এমন রাইটার রয়েছে, দ্যাট যে রাইটার ইজ ড্রিভেন, একজন লেখককে, প্যাসিভ সেন্স এখানে হয়েছে, দেখো, রাইটার ইজ ড্রিভেন একজন লেখককে যা নিয়ে যায়, নতুন একজন লেখক যারা অন্য অন্য অতীতের লেখকদেরকে সাহিত্যগুলো পড়ে, ইজ ড্রিভেন সেটা তাকে নিয়ে যায় চিন্তার জগতে, কোথায়, ফার আউট পাস্ট মানে অনেক অতীতে নিয়ে যায়, অনেক অতীতে। আচ্ছা, হোয়ার হি ক্যান গো, যেখানে সে যেতে পারে, অনেক অতীতে, তুমি যদি বিভিন্ন আগের কবি সাহিত্যিকদের এগুলো পড়তে গবেষণা করতে থাকো, তুমি দেখবা মনে হচ্ছে না 100 বছর 200 বছর 500 বছর আগে চলে গেছো। আচ্ছা, হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম, যেখানে কেউ আর তাকে সাহায্য করতে পারে না। আচ্ছা, আই হ্যাভ স্পোকেন টু লং ফর আ রাইটার, এই যে এত বকবক করলো উনি, ঠিক আছে, এরপরে উনি বলছে আই হ্যাভ স্পোকেন টু লং, আমি অনেক বেশি বলে ফেলেছি, ফর আ রাইটার একজন লেখকের জন্য, ঠিক আছে, রাইটার শুড রাইট, একজন লেখকের লেখা উচিত, হোয়াট হি হ্যাজ টু সে, যা তার বলার রয়েছে, অর্থাৎ একজন লেখকের বলার কথাগুলো লেখা উচিত, অ্যান্ড নট স্পিক ইট, এটি যাতে সে না বলে, অর্থাৎ একজন লেখক মানে এই বক্তৃতা, একজন লেখক কখনো বক্তা হবেন না, তিনি তার চিন্তাগুলোকে সুন্দর করে লিখবেন, ঠিক আছে। এরপরে দেখো, এগেইন থ্যাংক ইউ, আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তো এর মাধ্যমে আমরাও আজকে ক্লাসটি শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।